বাক্সাসে যে নেতা কর্মীরা বঙ্গবন্ধু হলে চাঁদাবাজি করতে গেছিল, বাক্সাসে কিন্তু তাকে বহিষ্কার করে পুলিশের হাতে তুলে দিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই বাক্সাসের নেতারাই ওকে 24 ঘন্টার মধ্যে থানা থেকে বের হওয়ার শিশু রাস্তাটা সেই বাক্সাসের নেতারাই করেছে। মানে স্পিকার, শিবির, বাম, ছাত্রদল সবগুলো অল্টারনেটিভ বাক্সাসের চেয়েও খারাপ। তারা আসলে লেজু ভিত্তিক চান না। বাক্সাস যে এনসিপি লেজু ভিত্তিক করবে না সেটার কি কোনো প্রমাণ আছে? কারণ আমরা দেখতে পাচ্ছি এনসিপির যারা নেতৃবৃন্দ আছে তারাই বাক্সাসের হয়ে কাজ করতেছে। শিবির স্বাধীনতার বিরুদ্ধে অনেক বড় ট্যাগিং আছে, এটা স্বাধীনতার বিরুদ্ধে ট্যাগিং থেকে তারা এখানে বের হতে পারতেছে না, তারা রকেট ট্যাগিং থেকে বের হতে পারতেছে না, তাহলে তারা কিভাবে একটা নতুন যে সামনে যে রাজনৈতিক দল আছে এগুলোর সাথে চলে আসবে? ঢাবি ছাত্রদল অন্যান্য ছাত্রদলের চাইতে একটু পরিচ্ছন্ন ইমেজ বহন করে, সেই জায়গা থেকে ঢাবি ছাত্রদলকে আমরা বাক্সাসের চাইতে ক্লিয়ার দেখছি। এখন আপনি বলতেছেন বাক্সাস আপনি সমালোচনা করতে পারবেন, এখন আমি যদি মুরগি হয়ে যদি বলি কখনো বিড়াল এবং কুকুরের হচ্ছে কি ক্ষতি সাধন করি না, এখন কারণ আপনার ক্ষমতা নাই, আপনি পারেন না। বিগত যে 2-4-5 মাস আপনি যতটুকু পেরেছেন চাঁদাবাজি কি কম করেছেন? সম্প্রতি দেখেছি ডাকসু নির্বাচনের একটি পরিকল্পনা প্রস্তাব প্রকাশিত হয়েছে এবং শোনা যাচ্ছে যে খুব সম্ভবত মে মাসের শেষ সপ্তাহে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেরকম একটি কনটেক্সটে দাঁড়িয়ে আজকে আপনার অনুমোদনক্রমে একটি মোশন প্রস্তাব করছি। এই সংসদ ঢাবি শিক্ষার্থী আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রদের দ্বারা গঠিত নতুন দলকে ভোট দিবে। স্পিকার, পরবর্তীতে আমি সংজ্ঞানে চলে যাচ্ছি। প্রথমেই এই সংসদ হচ্ছে ঢাবি শিক্ষার্থী অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে বর্তমানে ভোটাধিকার আছে বা ডাকসুতে ভোট দিতে পারবে এই শিক্ষার্থীদের একটি সংসদ, এবং ডাকসু নির্বাচনে ছাত্রদের দ্বারা গঠিত নতুন দল বলতে আমরা বাকসাসকে বোঝাচ্ছি অর্থাৎ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এবং ভোট দিবে না অর্থাৎ আমরা এই প্যানেলের যে স্টুডেন্ট মানে প্রার্থী থাকবে তাদেরকে ভোট প্রদান করবো না। স্পিকার, কেন প্রদান করবো না সেই জায়গাগুলো প্রথমেই আমাদের যে আর্গুমেন্টগুলো, প্রথমে হচ্ছে শিক্ষার্থীদের প্রত্যাশা বাস্তবায়নে সক্ষম হবে না, দ্বিতীয় আর্গুমেন্ট আদর্শিক সংকট বা অন্তর্কোন্দল বা দ্বন্দ্ব, এবং তৃতীয় যে জায়গা উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি বা আস্থার সংকটের জায়গা থেকে আমরা ডিবেটটা করছি। মাননীয় স্পিকার, তো প্রথমেই আমরা অ্যানালাইসিসে চলে যাচ্ছি। প্রথম যে আর্গুমেন্ট শিক্ষার্থীদের প্রত্যাশা বাস্তবায়নে সক্ষম হবে না মাননীয় স্পিকার, তাহলে কেন হবে না? প্রথমে হচ্ছে আমরা যদি দেখি 25 ফেব্রুয়ারি বাকসাস গঠিত হয় মাননীয় স্পিকার, সেই দিন থেকেই ব্র্যাক এবং এনএসইউ সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথে অন্তর্কোন্দল বা মারামারির সংঘাতের সৃষ্টি হয় মাননীয় স্পিকার, যেটি আমাদেরকে একটি মেসেজ দেয় যে তারা শিক্ষার্থী বান্ধব নয়। অর্থাৎ ডাকসুর যে মূল চাওয়া বা এসেন্সটা যে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করে প্রশাসনকে চাপ দিয়ে যে শিক্ষার্থীদের দাবি আদায়ের যে জায়গাটা তারা সেই জায়গাটা মাননীয় স্পিকার ফেইলিওর হয়। এবং দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে তাদের ভিত্তি দুর্বল বা তাদের যে পলিটিক্যাল ফারসাইটনেস সেই জায়গাটা ছিল মাননীয় স্পিকার। তাদের ভিত্তি দুর্বল কেমন? যেমন আমরা দেখতে পাচ্ছি তাদের মাঝে ব্যক্তিগত যে স্বার্থ সেই ধরনের একটি প্রতিবাদ হয়, যে তাদের ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক নিজের ব্যক্তি স্বার্থটাকে চরিতার্থ করার যে প্রাধান্য দেওয়ার যে জায়গাটা, দলকে বা জনগণকে বা ছাত্রকে প্রাধান্য দেওয়ার যে প্রবণতা সেটি অন্যান্য রাজনৈতিক দলের চাইতে কম, অন্যান্য ছাত্র দলগুলোর চাইতে কম। এবং দ্বিতীয় যে জায়গাটা সেটি হচ্ছে আদর্শিক সংকট বা দ্বন্দ্ব মাননীয় স্পিকার। আমরা দেখলাম এরা সেন্ট্রিস্ট বা মধ্যম পন্থা আইডিয়া নিয়ে রাজনীতির মাঠে আসলো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আদতে তাদের কোনো কমন গ্রাউন্ড নাই বা কোনো আদর্শ নাই। সেই জায়গা থেকে আমরা মনে করছি তাদের আদর্শিক যে সংকট বা দ্বন্দ্বটা রয়েছে সেটি আমাদের কাছে স্পষ্ট। অর্থাৎ কেউ ডান পন্থা কেউ বাম পন্থা স্পষ্টতা আছে মাননীয় স্পিকার, কিন্তু তারা যখন কোনো কমন গ্রাউন্ড খুঁজে পাচ্ছে না তখন তারা সেন্ট্রিস্ট বা মধ্যম পন্থা বলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, কিন্তু আদতে মধ্যম পন্থার যে ডিমান্ড সেটা তারা ফুলফিল করছে। এবং দ্বিতীয় যে জায়গাটা সেটি হচ্ছে যে এরা কারা এই বাকসাসে যুক্ত হয়েছে মাননীয় স্পিকার, এরা দেখা গেল আমরা যদি অনুসন্ধান করি এরা বিভিন্ন গ্রাউন্ড থেকে একটা জায়গায় এসেছে এবং তাদের এক একটা আগে পূর্ববর্তী সময়ে সেই সকল ছাত্র নেতারা বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিল এবং সেই সকল টেন্ডেন্সি এখনো তাদের মধ্যে বিদ্যমান আছে এবং তারা সেই ধরনের পদক্ষেপ কার্যক্রম গ্রহণ করছে। উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। এখানে আমরা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা ছাত্র রাজনৈতিক প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা একটু কম্পেয়ার করতে চাই। এই গত 7 মাসে আমরা দেখতে পেরেছি যে ছাত্র শিবির সে বিভিন্ন ধরনের ছাত্র বান্ধব শিক্ষার্থী বান্ধব কার্যক্রম পরিচালনা করেছে, ইফতার বিতরণ কর্মসূচি থেকে শুরু করে মেডিকেল ক্যাম্প করেছে, এবং আমরা দেখেছি যে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল বড় সায়েন্স ফেস্ট করেছে, যেগুলো আমাদেরকে একটি স্পষ্ট বার্তা দেয় যে তারা শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের একটি যুগ উপযোগী এবং নেতৃত্ব তৈরির যে জায়গা এবং তাদের দাবি আদায়ের যে জায়গাগুলো সেগুলো তারা নিশ্চিত করতে পারবে, এরকম একটি আস্থা আমাদেরকে প্রদান করে। অন্যদিকে ছাত্র দল যদি ছাত্র শিবির থেকে কিছুটা পিছিয়ে, তারাও মেডিকেল ক্যাম্প করেছে এবং তারা কিছু কিছু জায়গা ক্রিয়েটিভিটি আনার চেষ্টা করেছে। এখন এখানে আরেকটি জিনিস আমি অ্যাড করতে চাই, ছাত্র দলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে চাঁদাবাজি টেন্ডারবাজি, কিন্তু ঢাবি ছাত্র দলের বিরুদ্ধে এই জায়গাটা কিন্তু পরিষ্কার, ঢাবি ছাত্র দল অন্যান্য ছাত্র দলের চাইতে একটু পরিচ্ছন্ন ইমেজ বহন করে। সেই জায়গা থেকে ঢাবি ছাত্র দলকে আমরা বাকসাসের চাইতে ক্লিয়ার দেখছি।
এবং আমি একটু উদাহরণ দিতে চাই, বঙ্গবন্ধু হলে বাক্সাসের যে কর্মী বা সদস্য ছিল অপু, তিনি দেখা গেছে যে আমরা একটি অভিযোগ প্রমাণিত হয়েছে যে সে একটা আইএসপি প্রোভাইডারের কাছ থেকে 50,000 টাকা চাঁদা দাবি করেছে সেই হলে ইন্টারনেট সংযোগ প্রদানের জন্য। এছাড়াও আমাদের শতবর্ষের যে প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল, শতবর্ষের গেট টুগেদার, সেখানে হাসিবুর রহমান তিনিও হচ্ছে একে আজাদ হামিম গ্রুপের একে আজাদের কাছ থেকে স্পন্সরশিপ নিয়েছেন, যিনি ছিলেন আওয়ামী লীগের দামি এমপি প্রার্থী। সেই সব জায়গা থেকে আমরা বাক্সাসের উপরে আশা হারাচ্ছি মনে হচ্ছে। আজকে আমরা কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্কটা করছি? বর্তমান প্রেক্ষাপটটা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়, যে পরবর্তী সময় আমার ক্যাম্পাসে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, একটা অ্যাবসেন্স তৈরি হয়েছে। কোনো একচ্ছত্র আধিপত্যবাদী দল আগে যেমন ছিল এরকম নয়, প্রত্যেক দলের সমানভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এমন একটা ভ্যাকুয়াম পরিবেশ জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় আজকে ডিবেটটা হচ্ছে। দাবি শিক্ষার্থী বলতে দেখতে কেমন মনে হচ্ছে? একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার মানুষ পড়তে আসলে কেমন? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিগত সময় ছাত্রলীগের অত্যাচার নির্যাতন হয়েছে, ছাত্রলীগের গেস্ট রুম কালচার, ছাত্রলীগের প্রোগ্রাম কালচার, সেই কারণে মানুষ মানসিকভাবে ট্রমাটাইজ। এবং এই শিক্ষার্থী জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, সে অংশগ্রহণ করেছে জুলাই পরবর্তী সময় এবং জুলাই পূর্বের সময়, এই দুইটার মধ্যে সে পার্থক্য করতে জানে। এরকম একটা দাবি শিক্ষার্থী। বাক্সাসের বর্তমান প্রেক্ষাপটটা কি? বাক্সাসের গঠনের প্রেক্ষাপটটা কি? বাক্সাস এখন দিচ্ছেন 1 মিনিট পর। বাক্সাস গঠন হচ্ছে মানুষ স্পিকার জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে, মানুষ স্পিকার জুলাই গ্রাউন্ডকে নিয়ে চেয়ে নিব জুলাই গ্রাউন্ডকে নিয়ে, অর্থাৎ জুলাই একটা কোর গ্রাউন্ডকে বেস করে এই বাক্সাসটা গঠন করেছে। এই বাক্সাসের যারা নেতৃবৃন্দ ছিল তাদের বেশিরভাগই আগের প্র্যাকটিক্যাল নলেজটা নাই। অন্যান্য ছাত্র সংগঠন নমস্কার পূর্ব থেকে রাজনীতি করেছে, প্র্যাকটিক্যাল রাজনীতি করেছে। বাক্সাসের হয়তো সেই প্র্যাকটিক্যাল নলেজটা নেই, তাদের একাডেমিক জায়গা থেকে বা শিক্ষার্থীদের কানেকশন এইসব জায়গা হয়তো রয়েছে, এবং যার কারণে হয়তো বাক্সাসের মধ্যে আমরা বিভিন্ন সমস্যা দেখতে পাচ্ছি সেই প্র্যাকটিক্যাল নলেজের জায়গা থেকে। আমরা বাংলাদেশের পলিটিক্স এটা কি দেখতে পাই? বাইনারি পলিটিক্স, হয় আওয়ামী লীগ নয় বিএনপি। এই যে বাইনারি পলিটিক্স, যে হয় ছাত্র লীগ থাকবে নয় ছাত্র দল থাকবে, এই বাইনারি পলিটিক্সের বাইরে এখন যেহেতু ছাত্র লীগ নেই, তো শিক্ষার্থীরা সাধারণতভাবে ক্যাম্পাসে ছাত্র দল একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করতে পারে। আর ছাত্র দলের আধিপত্য বিস্তার রোধে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে বর্তমান বাক্সাস, অর্থাৎ ক্যাম্পাসে বর্তমানে ছাত্র দলের প্রতিনিধি হিসেবে আমরা বাক্সাসকে দেখতে পারি। বিগত ডাকসু ইলেকশনে আমরা কি দেখেছি? বিগত ডাকসু ইলেকশনে আমরা দেখেছি যে ক্যাম্পাসে কোনো একটা নির্দিষ্ট ছাত্র সংগঠন হতে পারে ছাত্র লীগ বা অন্যান্য দল, যে দল ক্ষমতা থেকে সেই দল একচ্ছত্র একটা আধিপত্য বিস্তার করে। কিন্তু বর্তমানে ডাকসু ইলেকশন প্রেক্ষাপটটা ভিন্ন। এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো দল একচ্ছত্র কোনো আধিপত্য বিস্তার করতে পারে না। আমরা কেন তাহলে আজকের এই ডিবেটে বাক্সাসকে ভোট দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে? আমাদের 1 নাম্বার পয়েন্ট, অন্য যেগুলো অল্টারনেটিভ রয়েছে শিবির বাম ছাত্রদল সবগুলো অল্টারনেটিভ বাক্সাসের চেয়েও খারাপ, আমরা প্রমাণ করে দিয়েছি। 2 নাম্বার বিষয়, বাক্সাসকে ভোট দিলে আমাদের কি কি ফ্যাসিলিটিস গুলো হবে। আমরা কেন বলছি যে অন্যান্য সকল ছাত্র সংগঠন বাক্সাসের চেয়েও খারাপ? আমরা যদি আসি প্রথমেই ছাত্র দলের দিকে, ছাত্র দল বর্তমানে খুব পাওয়ারফুল একটা দল, কিন্তু সবচেয়ে বড় বিষয় আমাদের জুলাই আন্দোলনের যে স্পিরিটটা, যে জায়গা থেকে যে কোর গ্রাউন্ড থেকে লেজুর ভিত্তিক রাজনীতি হবে না। ছাত্র দল কিন্তু সবচেয়ে বড় বিষয় লেজুর ভিত্তিক রাজনীতি মানবে, সে পুরোপুরি ভাবে তার প্যারেন্ট অর্গানাইজেশন ইসার করে শিক্ষার্থীদের কোনো পাস না বুঝে, শিক্ষার্থীদের সার্ভ না করে পুরোপুরি তার প্যারেন্ট অর্গানাইজেশনকে সার্ভ করে, এই সংগঠনটা শিক্ষার্থীদের কোনো উপকার হবে না। এবং জি বলুন স্যার, লেজুর ভিত্তি বলতে আসলে আপনি কি সাংবিধানিকভাবে লিখিত থাকলে লেজুর ভিত্তি বলতেছেন, নাকি আসলে সে মানে আদর্শিকতা অনুকরণকে লেজুর ভিত্তি বলতেছেন? আমি শুধুমাত্র সাংবিধানিকভাবে যেগুলো লেজুর ভিত্তি শুধুমাত্র সেটাকে বোঝাচ্ছি। দেখেন, শুধুমাত্র এই লেজুর ভিত্তির বিষয়টা না, বা এই পরবর্তী সময়ে চাঁদাবাজি, ফ্যাসিস্ট, সন্ত্রাসবাদী কার্যক্রমে এই সকল কিছুর সাথে ছাত্রদল জড়িত মানুষ। আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই বাংলাদেশে বা এই ক্যাম্পাসে কখন এই চাঁদাবাজি সংস্কৃতি বা এই ফ্যাসিস্ট সংস্কৃতি যে দলগুলো সবচেয়ে বেশি করে সংগঠনকে আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে। 2 নম্বর বিষয়, শিবিরকে কেন আমরা চাই না? সবচেয়ে বড় বিষয়, শিবির কোনো ইনক্লুসিভ রাজনৈতিক দল না। আমার ক্যাম্পাসে সবাইকে একত্রিত করে যে দলটা রাজনীতিই করতে পারে না, সেই দলকে আমি কখনো ভোট দিতে পারি না। দ্বিতীয়, শিবিরের কনজারভেটিভ এবং রেডিক্যাল আইডিওলজি। আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে একটা কনজারভেটিভ একটা রেডিক্যাল আইডিওলজি সংগঠনকে কখনো ভোট দিব না। দ্বিতীয়ত, বাম, সেটা শিবিরের মতো ইনক্লুসিভ না, তারা একটা এলিট ক্লাসের মতো রাজনীতি করে। সেক্ষেত্রে বাক্সাস সবচেয়ে বেটার অপশন। কেন বেটার অপশন? বাক্সাসে অনেক ভুল থাকতে পারে, বাক্সাসে অনেক বিচ্ছিন্ন ঘটনা আপনি দেখাতে পারেন, তার দেখে গেছে চাঁদাবাজি করেন, এরকম বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে। কিন্তু বাক্সাসের সবচেয়ে বড় সুন্দর জায়গাটা, বাক্সাসের ভুল স্বীকার করা একটা কালচার আছে, একটা ট্রান্সপারেন্সি কালচার আছে। বাক্সাসের যে নেতা কর্মীরা বঙ্গবন্ধু হলে চাঁদাবাজি করতে গেছিল, বাক্সাসে কিন্তু তাকে বহিষ্কার করে পুলিশের হাতে তুলে দিয়েছে। ইতিপূর্বে বাংলাদেশ ছাত্র সংগঠন নিজের নেতা কর্মী পুলিশ দিয়েছে, এরকম কোনো কালচার তৈরি করতে পারে না। আমরা সেই ট্রান্সপারেন্সি কালচারটা নিয়ে আসছি। আর দ্বিতীয়, বাক্সাসকে ভোট দিলে কি কি লাভ? মনে স্পিকার, সবচেয়ে বড় লাভ সেফটি অফ রেভলিউশন। এই বাক্সাস জুলাই আন্দোলনের সবচেয়ে বড় রেভলিউশনের সংগঠন, সবচেয়ে বড় স্টেক এই সংগঠনটা রয়েছে। তো এই সংগঠনটাকে ভোট দেওয়া মানে হলো জুলাই বিপ্লব স্পিরিটটাকে সমুন্নত রাখা। কোন সেকেন্ড শেষ করছি। তারপরে এই সংগঠনের কোনো লেজার ভিত্তি নাই, আমার সংগঠনের কোনো লেজার ভিত্তি নাই, এবং আমাদের আইডিওলজিটা স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট আইডিওলজি, অর্থাৎ বাংলাদেশকে ধারণ করা আইডিওলজি, এবং ফ্যাসিবাদ সংগঠন রাখার জন্য সর্বদিকে চিন্তা করে। এই দুইটা পয়েন্ট আমার স্পিকার আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা বাক্সাসকে বাক্সাসের অনেক ভুল থাকতে পারে, অনেক অন্তর্কুণ্ডল থাকতে পারে, অভিজ্ঞতা কম থাকতে পারে, তারপরেও তারা ভালো। কেন ভালো সেটা তিনি প্রমাণ করতে পারেন না। তিনি তাদেরকে ভালোবাসে, সেই জন্য তাদেরকে ভালো বলতেছে, কিন্তু যৌক্তিক কোনো প্রমাণ তিনি দেখাতে পারেন না। তিনি কিন্তু এটা স্বীকার করছেন যে তাদের অভিজ্ঞতা কম, তাদের অনেক সমস্যা আছে। সেই জায়গা থেকে তিনি একটা জিনিস দেখাতে ট্রাই করেছেন, সেটা হচ্ছে কি
অপুকে বঙ্গবন্ধু হল থেকে সরাসরি বাকশাসের নেতারা পুলিশের হাতে তুলে দিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই বাকশাসের নেতারাই অপুকে 24 ঘন্টার মধ্যে থানা থেকে বের হওয়ার শিশু রাস্তাটা সেই বাকশাসের নেতারাই করেছে। আজকে এই সংসদ দাঁড়িয়ে যেই ছাত্র সংগঠন কিনা জুলাই ছাত্রকে উপজীব্য করে যারা রাজনীতি করে তাদের থেকে আমাদের প্রত্যাশা ছিল তারা সবসময় ন্যায়ের পক্ষে থাকবে, ছাত্রদের পক্ষে থাকবে, ছাত্রদের অধিকার আদায়ে তারা কাজ করবে, কিন্তু তারা সেই ধরনের কোনো ধরনের উল্লেখযোগ্য অবদান বা পদক্ষেপ তারা দেখাতে আমাদের কাছে ব্যর্থ হয়েছে। তিনি দেখেছেন যে ছাত্র এখন পর্যন্ত ছাত্র দলের বা অন্যান্য দলের যে আধিপত্যের কথা বলছেন সেই আধিপত্যকে মোকাবেলা করার জন্য এখনো পর্যন্ত বাকশাস নাকি সবচেয়ে বেশি হচ্ছে ভূমিকা রেখেছে। দেখুন এই যে বাকশাসের যে এখন কি পর্যায়ে বর্তমান সিচুয়েশন যদি আপনি দেখেন তাদের ডাকা আসলে আলটিমেটলি এখন আগের মতো সারা ছাত্ররা দেয় না। কেন আমি জাস্ট কয়েকটি উদাহরণ মনে করেন, আসিয়ান ইস্যুটা হয়েছে, সেই ইস্যুতে রোকেয়া হল থেকে মিছিল বের করার জন্য সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছিল। সাধারণ শিক্ষার্থীরা যখন জানতে পারছে যে সেই ব্যানারটা বাকশাসের ব্যানার হবে তখন তারা সবাই নিষ্ক্রিয় হয়ে পড়ছিল। পরে তাদেরকে বোঝাতে হয়েছে আসো যে এখানে বাকশাসের কোনো ব্যানার থাকবে না, তারপর সেই জায়গা থেকে তাদেরকে এভাবে উদ্বুদ্ধ করে আনতে হয়েছে। এভাবে আমাদের কিছু দেখছি পরবর্তী যে আন্দোলনগুলো বাকশাসের যদি কোনো ব্যানার থাকে সেখানে বাকশাসের মাত্র সরকারি পোলাপানের মধ্যে মাত্র 50 বা 60 জন কেউ যায় না। তার চেয়ে আমরা দেখতে পাচ্ছি এবি জুবাই বা মুসাদ্দেকের মধ্যে এরকম যারা অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হয়ে সাথ করছে তাদের ডাকে মানুষ সাধারণ শিক্ষার্থীরা আরো বিশ্বাস করছে। এখন দেখুন তারা আসলে যেটা বলছে পরিচয় নিচ্ছে, তারা আসলে দখলদারিত্বের বিরুদ্ধে যে অভিযান চালাবেন বা দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়াবেন সেটা আসলে কোনো ধরনের উদাহরণ তারা দেখাতে পারে না। কি নিশ্চয়তা আছে যে তারা পরবর্তীতে গিয়ে হচ্ছে দখলদারিত্ব চালাবে না? কারণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একই সবগুলো যে সবগুলো ছাত্রদল বা ছাত্র লীগের মধ্যে থেকে দেখা গেছে সেই একই সবগুলো মাত্র 7 মাস বা 8 মাসের বয়সে একটা 7 মাস বা 8 মাস হয় না, মাত্র 26শে ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল। সেই একটা সংগঠন থেকে আমরা দেখতে পাচ্ছি তারা আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করছে, তারা চাঁদাবাজি করেছে, তাদের মধ্যে থেকে ইভেন নারী কেলেঙ্কারির মতো ঘটনা পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। সুতরাং আমরা মনে করি হ্যাঁ স্যার আপনি তো বাকশাসকে ভোট দিবেন ঢাকা শিক্ষার্থী হিসেবে, তাহলে আপনি অল্টারনেটিভ কাকে ভোট দিবেন? বিতর্কের মাঝখানে এইভাবে ডিস্টার্ব না করাটাই উচিত ছিল, কারণ আসলে বিকল্প কি হবে সেটা তো আমার বিতর্কের সিকোয়েন্সে আসবে। মানুষ দেখুন প্রথমে আসি আমরা এখন পর্যন্ত তাদের যে উদাহরণগুলো ছিল সবগুলো তাদের যে স্ট্যান্ড পয়েন্টগুলো সেগুলো ব্রেক করে দিচ্ছে। আরেকটা স্ট্যান্ড পয়েন্ট থাকে সেটা হচ্ছে তারা আসলে লেজু ভিত্তিক চান না। বাকশাস যে এনসিপি লেজু ভিত্তিক ঘটনা সেটার কি কোনো প্রমাণ আছে? কারণ আমরা দেখতে পাচ্ছি এনসিপির যারা নেতৃবৃন্দ আছে তারাই বাকশাসের হয়ে কাজ করতেছে এবং তাদের সাথে এনসিপির যে একটা বুঝাপড়া সেটা অন্যান্য জায়গা থেকে অনেক বেশি স্ট্রং। এখন আপনি তাহলে শিবিরকে তাহলে আপনাকে লেজু ভিত্তিক না বলতে হবে, কারণ শিবিরের কোনো সাংবিধানিকভাবে কোথাও লেখে নেই যে শিবিরকে মাদার সংগঠন হিসেবে জামাতকে সাফ করতে হবে। রাদার আমরা দেখতে পাচ্ছি শিবির কিন্তু জামাতের সরাসরি ওপেনলি কিন্তু ইভেন শিবির জামাতের বিরুদ্ধে বিবৃতি পর্যন্ত দিয়েছে। এই ধরনের কোনো উদাহরণ আপনি বাকশাস বা অন্য কোনো ছাত্র সংগঠন দেখাতে পারবেন না। যদি আপনি লেজভিত্তি না চান তাহলে শিবিরকে চান, তুলনামূলকভাবে বাকশাস কিন্তু অনেক অনেক ভালো হবে। এখন মানুষ আপনাকে প্রমাণ করতে চায় কেন বাকশাসকে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে ভোট দিব না। প্রথমত শিক্ষার্থীদের প্রত্যাশা বাস্তবায়নে তারা কখনো সক্ষম হবে বলে আমরা সেই আস্থাটা রাখতে পারি না। কেন রাখতে পারি না? কারণ তাদের যে ভিত্তিটা সেই ভিত্তিটাই দুর্বল, তাদের অভিজ্ঞতা কম। তারা যদি আগামী 5 বছর পরে 7 বছর পরে যদি তারা অভিজ্ঞ হয় তখন আমরা সেটা বিবেচনায় নিয়ে দেখবো। কিন্তু বর্তমান প্রেক্ষিতে আমরা যতটুকু অভিজ্ঞতা হয়েছে যতটুকু দেখেছি সেখান থেকে আমরা জোর দিয়ে বলতে পারি তাদের কোনো অভিজ্ঞতা তাদের যথেষ্ট অভিজ্ঞতা সংকট রয়েছে, তাদের ভিত্তিটা দুর্বল। আমরা একটা জিনিস দেখতে চাই যে শিক্ষার্থীরা আসলে কেমন ডাকসু নির্বাচন থেকে কি প্রত্যাশা চায়। তারা চায় যে একটা প্রেসার গ্রুপ হয়ে সব প্রশাসনের কাছ থেকে শিক্ষার্থীদের দাবিগুলো আদায় করবে, কিন্তু সেই জায়গা থেকে তারা যখন নিজেদের ফটো নিয়ে নিজেদের প্রোফাইল নিয়ে ব্যস্ত থাকে একভাবে যেভাবে আমরা দেখতে পাচ্ছি চেইন অফ কমান্ডের ব্যাপারটা যেভাবে ছাত্র দলের মধ্যে আছে, চেইন অফ কমান্ডের ব্যাপারটা যেভাবে ছাত্র শিবিরের মধ্যে আছে, এরকম কোন ধরনের অন্তর্কুণ্ড হবে না, এরকম কোন ধরনের গ্রাউন্ড কিন্তু এখন পর্যন্ত আমরা বাকশাসের মধ্যে দেখতে পারি। এর কারণ যাদের মধ্যে নিজেদের মধ্যে অন্তর্কুণ্ড তারা কিন্তু আবার শিক্ষার্থীদের কিভাবে একত্রিত হয়ে শিক্ষার্থীদের দাবি আদায় করবে সেই জায়গা থেকে আমরা মনে করি তারা ব্যর্থ হবে। এর পাশে আদর্শিক সংকটের কথা, এখন যদি এই আদর্শিক সংকট যদি তাদের মধ্যে থাকে তাহলে আসলে তারা কখনো একক হয়ে কাজ করতে পারবে না। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি তাদের প্রতিষ্ঠা শুরু থেকে অন্যান্য ইসলামিক পন্থী যারা ছিল বা হচ্ছে অন্যান্য দল থেকে যারা আসলে চেয়েছে যে বাকশাসী রাজনীতি করবে, একটা ইনক্লুসিভ রাজনীতি করবে, তাদেরকেও কোনো ধরনের সুযোগ দেয় না। ইতিমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে কিন্তু তাদের মোটামুটি অনেকগুলো নেতার সাথে তাদের একটা অন্তর্কুণ্ড প্রকাশে এসেছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি তারা নিজেরাই লেজু ভিত্তি সার্ভ করবে এবং নিজেরাই নিজেদের দলের ইনক্লুসিভ মনে করে, কিন্তু সেই ইনক্লুসিভ টার্মটা তারা আসলে যথাযথভাবে ক্যারি করতে পারে না। এই জায়গা থেকে আমরা মনে করি বিকল্প হিসেবে সেটা কেউ যদি ছাত্র শিবিরকে না আসে ঠিক আছে সে ছাত্র দলকে দিবে, কেউ যদি ছাত্র দলকে না আসে সে ছাত্র শিবিরকে দিবে, বাম যারা তারা বাম সংগঠন করবে,
আবার যদি কোনো ব্যক্তিগত স্বতন্ত্র কোনো প্রার্থী আসে তাকে মন চাইলে তাকে দিবে, কিন্তু বিকল্পটা কে হবে সেটা নির্ধারণ করে দেবো। আজকে এই সংসদে আমাদের এই বার্ডেনটা নাই। ধন্যবাদ মানুষকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। ওই মুহূর্তে অটোমেটিক বার্ডেনটা আপনার উপরে যাবে যে ওই সমস্যাগুলো নাই এমন কোন দলকে আপনি সিলেক্ট করবেন। যদি এইটাও না করেন, এই সমস্যাগুলো কেন বাক্সাসে এক্সক্লুসিভ, কেন অন্যান্য দলে এই সমস্যাগুলো থাকবে না বা থাকা উচিত না, এই ধরনের জিনিসটা আপনাকে প্রুফ করতে হয়। বা ইভেন যদি আপনি ওই বার্ডেনটা নাও নেন, তাও ভিতর করে আপনি অলরেডি পিছিয়ে পড়ছেন। কেন অন্তর্কন্দলের যে আলাপটা আপনি দিলেন যে বাক্সাসের মধ্যে তো অন্তর্কন্দলের ব্যাপার সেবার আছে, প্র্যাকটিক্যালি যদি একটু চিন্তা করেন, 16 বছরের মতো একটা রাজনৈতিক দল সারা জীবন মাইর খেয়ে গেছে, বিএনপির বা এরকম ছাত্র উইং যখন আসে, আমরা বিশ্বাস করি 16 বছরের মধ্যে যে নেতাগুলো মাঠে কাজ করছে এবং বর্তমানে যে নেতাগুলো কাজ করতেছে ওদের মাঝখানে যে অন্তর্কন্দল, এটা বিশ্বাস করি অনেক বেশি হওয়া সম্ভব, যেটা কিনা তৃণমূল পর্যায়ে আপনারা অলরেডি দেখছেন। যদি এই কথাটাও মিথ্যা হয়, তাহলে আরেকটা জিনিস সত্য, সেটা হলো এই যে একটা স্পেসিফিক আইডিওলজি নিয়ে ছাত্রদের সাপোর্ট করা ভার্সাস হচ্ছে আপনার ছাত্রদের মধ্যে থেকে উঠে এসে ছাত্রদের সাপোর্ট করা, কোনটা বেশি এক্সক্লুসিভ। আপনি যখন কোনো একটা দাবি নিয়ে বিসির কাছে যান বা ছাত্রদল হিসেবে আপনি যখন যাবেন, আমরা বিশ্বাস করি ওই দাবিগুলোকে ট্যাগিফাই করা অনেক বেশি সহজ। মানে কি, মানে হচ্ছে আপনি হয়তো একদম বেস্ট সাধারণ শিক্ষার্থীদের দাবি নিয়ে যাবেন, বাট ওই দাবিগুলো ছাত্র দলের দাবি, ওই দাবিগুলো বিএনপির দাবি, এভাবে ট্যাগিফাই করে দিয়ে ওই দাবিগুলোকে এক্সক্লুড করে দেওয়া অনেক বেশি সহজ বলে আমরা মনে করি। রাদার দেন বাক্সাসের ক্ষেত্রে এটা অনেক বেশি কঠিন। কেন? বাক্সাস আপনি চিন্তা করেন গঠিত হয়েছে কিভাবে? বাক্সাসের ভিত্তি, আপনি যে ভিত্তি বা আইডিওলজিক্যাল ভিত্তির কথা বলেন, ওই আইডিওলজিক্যাল ভিত্তিটা দাঁড়ায় আছে জুলাই স্পিরিটের উপরে। বাক্সাস এক্সক্লুসিভলি আপনাকে অফার করতেছে আপনি ওই বাক্সাসের সাথে ওপেন সমালোচনাটা করতে পারেন। কেন? ওই ওপেন সমালোচনা করলেও আপনি কোনো বেশি প্যারাই করবেন না। কেন করবেন না? চিন্তা করেন আপনার যখন ডাকসু ইলেকশনটা হবে, মোস্ট লাইকলি ডাকসু ইলেকশনের খুব অল্প কিছুদিন পরে আপনি ন্যাশনাল ইলেকশনগুলো দেখবেন। এন্ড ন্যাশনাল ইলেকশন যদি প্র্যাকটিক্যাল আলাপটা আপনি জানেন যে বিএনপি জিতবে, এটা অনেক বেশি মোস্ট লাইকলি টু হ্যাপেন। কেন এটা অনেক বেশি মোস্ট লাইকলি টু হ্যাপেন? বছরের পর বছর ধরে ধরে চলে আসে আপনার একটা বাইনারি ন্যারেটিভ। আমরা বিশ্বাস করি এই বাইনারি ন্যারেটিভ কখনো আপনি 1 বছর বা 2 বছরে ভাঙতে পারবেন না। আপনার জনগণ বিএনপিকে ভোট দিবে বিকজ অফ আওয়ামী লীগকে ঘৃণা করে, তাই এই অ্যানালাইসিসটা যদি সত্য হয়, তাহলে বিএনপি নেক্সট ইলেকশন জিতে আসতেছে। তাহলে সিনারিওটা কিরকম দাঁড়াবে? আপনি যে মধ্যে ছাত্র দলের কোনো নেতাকে চুজ করেন, মিনিং আগামী নির্বাচনে জয়ী হবে এরকম একটা দলের ছাত্র উইংকে আপনি চুজ করেন, যে মুহূর্তে এইটা হয় আমরা বিশ্বাস করি ওই ছাত্র নেতাটার কাছে এক্সক্লুসিভ পাওয়ার চলে যায়। কারণ ও জানে ওকে যে গাদ দিব ওই মানুষটা এখন রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা সর্বোচ্চ স্থানে আছে। এই কথাটা যদি সত্য হয়, তাহলে ওই মানুষটাকে আপনি এক্সক্লুসিভলি কোশ্চেন করতে পারবেন না, বা ওর কোনো খারাপ কাজকে আপনি সমালোচনা করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ হচ্ছে সমালোচনা যেই মুহূর্তে আপনি করবেন, বা ওকে যেই মুহূর্তে আপনি জনগণের কাঠগড়ায় দাঁড় করাবেন, ওই যে রাজনৈতিক দলটা ওর ব্যাকে আছে, ওই রাজনৈতিক দলটা ব্যাকিং দিবে। রাজনৈতিক দলটা কেন ওকে ব্যাকিং দেওয়া ইম্পর্টেন্ট, বা রাজনৈতিক দলটা এটা করা কেন এর বেশি মোস্ট লাইকলি হ্যাপেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ডিবেট করতেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আপনার প্রত্যেকটা রাজনৈতিক দলের পাওয়ার হাউস। মানে কি, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় কন্ট্রোল করতে পারেন, আপনি আপনার যে ছাত্র উইং, ওই ছাত্র উইং এর পুরোটা কন্ট্রোল করতে পারবেন। এটা কন্ট্রোল মানে পুরো বাংলাদেশ কন্ট্রোল করা সম্ভব। তার মানে আপনার ডাকসুতে একজন প্রার্থী হয়ে ছাত্র দল থেকে ওর যদি কোনো খারাপ কাজ থাকেও, ওই খারাপ কাজের সমালোচনা যদি আপনি করেনও, ওই সমালোচনাকে কাভার দেওয়ার জন্য আমরা বিশ্বাস করি বিএনপির সর্বোচ্চ এফোর্টটা থাকবে ওদের নিজেদের বেটারমেন্টের জন্য। তার মানে এই ক্ষেত্রে বাক্সাস কেন এক্সক্লুসিভ? খুব বেশি মিরাকল কিছু না হয়ে গেলে এনসিপি পাওয়ারে আসতেছে না নেক্সট ইলেকশনে। তার মানে ওই সময় বাক্সাসের কোনো একটা ডাকসু নেতাকে সমালোচনা করার জন্য আপনারা ভাবতে হবে না যে আপনি রাষ্ট্রযন্ত্র থেকে প্রেশার খাবেন কিনা। আপনার রাষ্ট্রযন্ত্র থেকে প্রেশার খাওয়ার ভয়টা থাকে না। আমরা বিশ্বাস করি ওই জায়গা থেকে ট্রান্সপারেন্সি আপনার অনেক বেশি নিশ্চিত হয়। ওই মুহূর্তে আপনি সার্ভিসকে কোশ্চেন করতে পারেন যে আপনি ইন্ডিয়ানের পাঞ্জাবি কেন বলেন। 2 দিন পর যদি আপনার ডাকসুতে সাহস যদি আসে, সাহসকে কোশ্চেনটা আপনি কইরা দেখেন, সম্ভব না। অর্থ হচ্ছে তারা শুরু থেকেই মনে হচ্ছে বাক্সাস কোনো লেজভিত্তিক এনসিপি বা কোনো লেজভিত্তিক সংগঠন না। এই পর্যায়ে এসে তারা এনসিপি কে মাদার সংগঠন হিসেবেই দেখাচ্ছে, যেভাবে সার্জিসকে বাক্সাসের সাথে যুক্ত করতেছে। এনসিপি ক্ষমতায় আসবে না বলেই হচ্ছে কি আপনি বাক্সাসের সমালোচনা করার সেই সুযোগটা পাচ্ছেন। তারা কিন্তু সেটা শুরুতে অস্বীকার করছে, কিন্তু এখন এসে আবার অন্য ধরনের ডেফিনিশন তার চেষ্টা করছে। আপনার কোনো ব্যাখ্যা আছে? আমি টোটাল 2 মিনিটের আমাদেরকে বোঝানোর ট্রাই করলাম কেন হচ্ছে মাদার পার্টিগুলোর স্টুডেন্ট উইংগুলোকে প্রোটেক্ট করার ট্রাই করে। লেজুর ভিত্তিক রাজনীতি ভার্সাস হচ্ছে আপনার স্টুডেন্ট উইংকে আপনি প্রোটেক্ট করার ট্রাই করবেন, দুইটা সেম জিনিস। একটা বিষয় সেটা হচ্ছে মনে করেন যখন তারা এটা অস্বীকার করলো, আবার আপনারা যখন বলতেছেন যে শিবিরকে যদি আপনারা এই ট্যাগটা দেন তাহলে তো এনসিপি কে দেওয়া যায়, তখন এনসিপি যদি ক্ষমতায় কখনো সে বলতেছে অ্যাজাম্পশন হিসেবে যদি আসে, তখন সেই আরটা থাকবে না যে হচ্ছে তার সেই প্রেশারটা থাকবে না যে, বা তারা যদি ক্ষমতায় না যায় তাহলে তো সেই প্রেশারটা থাকবে না যে তারা ডাকসুতে বা এই জায়গায় ক্যাম্পাসে কি করতেছে না করতেছে এই বিষয়টা নিয়ে। আমার মনে হয় এটা খুব ক্লাস করে অন্য জায়গায় আওয়ামী পুনর্বাসনের যে গল্পটা বলে, আমরা বিশেষ করে আওয়ামী পুনর্বাসনের ইনসেন্টিভ বিএনপির অনেক বেশি আছে। কেন?
কারণ যতদিন ওই বাইনারি নেগেটিভ টিকে রেখে আওয়ামী লীগের গালি দিতে পারবে ততদিন ও নিজের ভোট ব্যাংক রাখতে পারবে। এই অ্যানালাইসিস যদি সত্য হয়, আওয়ামী পুনর্বাসনের মতো ব্যাপার যখন মির্জা ফখরুল আপনার ওপেনলি এসে বলে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারি না, এই ধরনের কথাবার্তা যখন বলে আপনার বিষয়টা আওয়ামী পুনর্বাসনের যে অ্যানালাইসিস ওরা দেওয়ার টাইপে আওয়ামী পুনর্বাসনের অ্যানালাইসিস অনেক বেশি ইজি হবে, যেই মুহূর্তে ছাত্র দলের মতো কোনো মানুষজন আপনার হচ্ছে ডাকসুর পাওয়ারে থাকবে। অ্যানালাইসিস নাম্বার 3, আপনি যেই মুহূর্তে আদর্শিক সংকটের কথা বলেন, আপনারা বিশ্বাস করেন জুলাইকে এখনই আপনার যখন সাহসের মতো মানুষজন তথাকথিত আন্দোলন করার সাহস পায়, আমরা বিশ্বাস করি এই জুলাই রেভলিউশনারি মানুষগুলাকে যদি মাইনাস করা যায় সবচেয়ে বেশি প্রফিট আছে আপনার মেইন স্ট্রিম রাজনীতিবিদগুলার। তার মানে এই জুলাই রেভলিউশনারি মানুষগুলোকে মাইনাস করা হবে, এগুলোকে যদি ফাঁসির কাছে ঝুলানোর কোনো ইনসেনটিভ থাকে আওয়ামী লীগের আছে প্রথমে, এন্ড আওয়ামী লীগকে টিকে রাখার জন্য ওই ইনসেনটিভ বিএনপি আছে। তার মানে ওই রেভলিউশনারি মানুষগুলোকে প্রোটেক্ট করার জন্য আপনার এমন একজন মানুষকে সেন্ট্রাল পাওয়ার বা পাওয়ারের কাছাকাছি থাকা দরকার যারা ওই রেভলিউশনারি মানুষগুলোকে প্রোটেক্ট করতে পারবে। জুলাইয়ের যে প্রোক্লেমেশন বা এই ধরনের জিনিসগুলো যদি আপনি বাস্তবায়ন করতে আপনার ডাকসুতে মানুষজন দরকার। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানুষের কথা অনুযায়ী বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কথা বেসিক্যালি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। 15 সেকেন্ডে শেষ করবো। এই ধরনের কথাবার্তাগুলো যদি সত্য হয়, আপনার জুলাইয়ের আদর্শ টিকে রাখার জন্য আমি স্টিল জানি না জুলাইয়ের আদর্শ টিকে রাখার জন্য বাক্সার ছাড়া ছাত্র দলের কি ইনসেনটিভ আছে, বা জুলাইয়ের আদর্শ টিকে রাখার জন্য জামাত শিবিরের কি ইনসেনটিভ আছে। কোনো প্রকার ইনসেনটিভ মেকানাইজেশন আপনারা দেখান নাই। তার মানে জুলাইয়ের মানুষদের প্রোটেকশন আপনি কেমনে দিবেন, বা হচ্ছে এই ধরনের ট্রান্সপারেন্সি যেটা বাক্সার আপনারা অফার করতেছে ওই জিনিস অন্যান্য দল কেন অফার করবে, টোটাল ইনসেনটিভ মেকানাইজেশন ওদের দেখাইতে হবে। থ্যাংক ইউ। জুলাই অভ্যুত্থানটা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের শিক্ষার্থী এটার পক্ষে এনগেজ ছিল, শুধু ছাত্র লীগ ছাড়া। এখানে তারা যে হচ্ছে জুলাই প্রেডিক্টটা নিচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, ইলজিক্যাল। দেখুন, আমরা যারা সাধারণ শিক্ষার্থী কোন রাজনৈতিক মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী কোন রাজনৈতিক দলের সাথে নাই, তারাও কিন্তু জুলাইয়ের প্রত্যেকটা স্টেপে পদক্ষেপ রেখেছে। স্পিকার, যদি আপনার হচ্ছে মেয়েদের হলগুলো ছকিনা জরিনা, ছেলেদের হলগুলোর যে সাধারণ আবুল কালাম তারা যদি না আসতো আজকের জুলাই অভ্যুত্থানটা হতো না। শুধু রাজনীতি দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে জুলাই অভ্যুত্থানটা হতো না যদি আমাদের মতো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ অতি সাধারণ শিক্ষার্থীরা যদি রাজপথে না আনতো। তো এখানে তারা যে দাবিটা করছে জুলাইকে শুধুমাত্র বাক্সাস জুলাইকে ধারণ করা এবং জুলাইকে টিকিয়ে রাখার জন্য বাক্সাসই পারে, এটা একদমই ভিত্তি। তিনি বলেছেন যে ট্যাগিং করা একটা রাজনীতি, ছাত্রদল যদি বিসিসিআইয়ের কাছে যায় তখন তারা ট্যাগিং দিয়ে দিবে যে এটা আসলে বিএনপি। আমি বলছি এটা ডাকসু নির্বাচনের কথা। যখন ডাকসু নির্বাচন হবে তখন আমরা পুরো ফ্রেমটা তখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানে সচেতন শিক্ষার্থীরা প্রথমে হচ্ছে বিরোধী দলীয় প্রধান তিনি বলে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা যারা কিনা সচেতন, জুলাই অভ্যুত্থানের আগের যে পরিস্থিতি তারা বুঝে এবং অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতি বুঝে, এমন একজন সচেতন মানুষজন যখন আর কি ছাত্র দল বা ছাত্র শিবির বা স্বতন্ত্র তাদেরকে ভোট দেন। স্পিকার, আপনার হচ্ছে যদি ছাত্র দলের যে ট্যাগিং এর একটা উনি কথা বলেছেন, সেখানে ছাত্র শিবির আসতে পারে, স্বতন্ত্র জায়গা থেকে আসতে পারে। ওনার যে হচ্ছে এই যুক্তিটা এটা স্পিকার ভিত্তিহীন মনে করছি। জনগণের কাজ করে যদি ছাত্র দল বা হচ্ছে ছাত্র শিবির আসে তখন যদি তার কোনো ভুল করে জনগণের কাজ করায় নাকি দাঁড় করানো যাবে না, কারণ তাদের পিছনে পলিটিক্যাল একটা ব্যাকআপ দিবে, এটা তাদের ভাষা। যদি বাক্সাস আসে, বাক্সাসের মতো কোনো ছাত্র নেতা যদি কোনো ধরনের অপকর্ম করে, অন্যায় করে, সেখানে জনগণের কাজ করায় তাকে দাঁড় করানো যাবে কি না সেই নিশ্চয়তা তারা দেয় না। এবং তাদের পিছনে যে হচ্ছে স্পিকার যে এনসিপি নামের একটা দল সংগঠন আছে তারা তাদেরকে সাপোর্ট করবে কিনা, বিরোধিতা করবে বা তাদেরকে আশ্রয় দিবে সেরকম কোনো নিশ্চয়তা আসে না। সাধারণ শিক্ষার্থীরা এই জায়গাটা ভরসা করতে পারে না যে হচ্ছে বাক্সাসের একজনকে আমি ভোট দিলাম, সে হচ্ছে জিতলো, সে কোনো অন্যায় করলে তার যে বিপক্ষ দল সে আসলে ব্যাকআপ দেওয়ার যে জায়গাটা দিবে না বা তাদের মতো হবে না। এই জায়গাটা আমি ক্লিয়ার করে বুঝাতে চাচ্ছি যে এইটা যে যদি বাক্সাসের কোনো দল যদি দাঁড়ায় তাকে যে তার হচ্ছে যে এনসিপি মাদার সংগঠন যেটা আর কি সে যে এইভাবে তাকে সাপোর্ট দিবে না, আশ্রয় দিবে না এর কোনো সন্দেহ নেই। উনি বলেছেন যে আওয়ামী লীগের পুনর্বাসনের যে সুযোগ ছাত্রদল দিচ্ছে। আমার তো হচ্ছে ডাকসু নির্বাচনের অনেক অপশন রয়েছে। আপনি চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইলে ছাত্র শিবিরকে ভোট দিতে পারে, স্বতন্ত্র থেকে যদি কেউ দাঁড়ায় তাকে ভোট দিতে পারে। এবার আসি আজকের ডাকসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা কেন বাক্সাসকে ভোট দিবে? বাক্সাসের দলের ভিতরে তাদের নিজেদেরই অন্তর্কন্দল রয়েছে, প্রত্যেকটা বিষয়ে তাদের ভিতরে চেইন অফ কমান্ড নাই, যেটা দেখতে পারবেন শিবিরের ভিতরে আছে, ছাত্র দলের ভিতরে আছে, ছাত্র ইউনিয়নের মধ্যে আছে। একটা কাজ যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে নিয়ে করেন, আপনার কিন্তু একটা চেইন অফ কমান্ডের একটা বিষয় আছে, একটা আইডিওলজি আছে,
সেটা ধারণ করে আপনার সামনের দিকে আগাতে হবে। সেই জায়গাটা কিন্তু আপনার বাক্সাসের মধ্যে দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি বাক্সাসের যে নেত্রী বা নেতারা তারা নিজেদের আখের গোছানোর জন্য ব্যস্ত। তারা হচ্ছে দিনে আঙুর ফুলে কলা গাছ হওয়ার জন্য তারা সেই দিকে ব্যস্ত। এই ধরনের মেন্টালিটির মানুষগুলো কিভাবে সাধারণ শিক্ষার্থীর ডিমান্ডটা তারা ফুলফিল করবে? তাদের ভিতর দেখেন ডানপন্থী বামপন্থী, যেটা আমার সরকারি দলের প্রধানমন্ত্রী বলে গিয়েছে, তারা মধ্যপন্থীর যে ডিমান্ডটা তারা সেটা পূরণ করতে পারবে কিনা সেই জায়গায় আমরা আস্থা রাখতে পারছি না। তারপর দেখুন তাদের এই পর্যন্ত আসলে সাধারণ শিক্ষার্থী হিসেবে স্পিকার ডাকসুর এর মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ পদে আমি যে তাকে ভোট দিব কোন ভরসা করে ভোট দিব, এই পর্যন্ত কিন্তু তারা উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দেখাতে পারেনি, বরং তাদের নিজেদের ইমেজ নষ্ট করার যে বিষয়গুলো আমরা ক্রমশরে দেখছি। দেখুন একটা কোনো আন্দোলনের ডাক দিলে আপনি বাক্সাসের ব্যানারে কোনো মানুষ পাচ্ছেন না, তারপরে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কোনো আন্দোলনের ডাক দিলে আপনি ব্যানার পাচ্ছেন। এত জায়গা বিবেচনা করে আমি দেখাবো যে তাদের যে মোশনটা সেখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের উপর ভরসা করতে পারছে না। তুলনামূলকভাবে অনেকটা আপনি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যে ভরসার জায়গা, স্বচ্ছতার জায়গা, এই শিবির অথবা অন্যান্য সংগঠনগুলো তাদের উপর ভরসা করতে পারছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। জুলাই আন্দোলনের মেইন যে স্টেকটা একটা দাবি করছে মাননীয় স্পিকার, আমরা দাবি করার থেকে আমরা সবচেয়ে বেশি যেটা আপলোড করার চেষ্টা করেছি, আমরা এটা দেখাতে চেষ্টা করছি বাক্সাসে জুলাইকে সবচেয়ে বেশি ধারণ করে থাকে। আমরা এটা ধারণ করে দেখা কিভাবে ধারণ করতে পারে মাননীয় স্পিকার, এটা আমরা দেখাচ্ছি বাক্সাসের কাছে জুলাই কিভাবে হচ্ছে সবচেয়ে বেশি নিরাপদ। আমরা যখন জামাত এবং শিবিরের কাছে দেখতে পারি তাদের একটা স্পেসিফিক আইডিওলজি আছে, কি সেটা ইসলামিক আইডিওলজি। আমরা যখন জাতীয়তাবাদী ছাত্র দলের কাছে দেখি তাদের জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী। আমরা যখন বাম রাজনীতি দেখি তখন বাংলাদেশের বাম রাজনীতির আইডিওলজিটা কি বাম রাজনীতি, স্পেসিফিক বাম রাজনীতি। একমাত্র আইডিওলজি যেটা আমার বাক্সাসের নিরাপদ সেটা হচ্ছে জুলাই আইডিওলজি, সেটা আমাদের কাছে সবচেয়ে বেশি নিরাপদ, সেটা আমরা দেখিয়ে যাওয়ার চেষ্টা করছি মাননীয় স্পিকার। তারপর থেকে তারা যেটা ক্লেম করে যে শিবির হচ্ছে লেজুর ভিত্তিক রাজনীতি করে না, মাননীয় স্পিকার শিবির রাজনীতি করে না। বা তাদের কাছে আমরা জানার প্রশ্ন, যখন জামাতের আমির সাহেব এখানে ঘুরতে আসেন তখন আমি এসএম ফরহাদ ঠিকই তাকে প্রোটোকল দিই। আমি যখন শিবিরের প্রোগ্রামগুলি করি তখন আমি ঠিকই শিবিরের প্রোগ্রামে আমি জামাতের গেস্টগুলি রাখি। কেন রাখি? আমি নাকি রাজনীতি করি না, আমার নাকি মাদক সংগঠন করে নিচ্ছি। মাননীয় স্পিকার তারা বলে যে এখানে অভিজ্ঞতা সংকট আছে, এখানে আমি বলছি এখানে আমাদের অভিজ্ঞতা সংকট নেই। আমাদের একটা প্রিভিয়াস লেগাসি আছে। কি লেগাসি আছে? এখানে ছাত্র শক্তি আছে, ছাত্র শক্তি এবং বৈষম্য বিরোধীদের প্ল্যাটফর্ম আছে। ছাত্র শক্তি শুরু থেকে তাদের দুইজন বক্তা এটা বলে আসছে যে আমাদের অনেক অভিজ্ঞতা সংকট আছে, আমাদের অনেক সমস্যা আছে, আমাদের লিগেসিটাতে অনেক অভিজ্ঞতা সংকট আছে। তো পরবর্তীতে এসে গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে উঠে আসা নেতৃত্ব যেহেতু এখানে আছে সেজন্য তারা বলতে চাচ্ছেন না আমাদের এনাফ স্কিল আছে, আমাদের কোনো সংকট নাই, অভিজ্ঞতা সংকট নাই। আচ্ছা, এটা কথাই তো বলা যায় যে হচ্ছে মানে আমাদের থাকতে পারে। আমি একটু শেষ করি, তাদের একটা গ্রাউন্ড নিতে হবে যে তারা আসলে মানে অভিজ্ঞতা সংকট আছে কি নাই। এখন শুরু থেকে দুইজন স্পিকার থেকে আমরা এটা বুঝলাম যে তাদের অভিজ্ঞতা সংকট আছে, কিন্তু পরবর্তীতে কি আমি কিছু স্পিকার থেকে এটা বুঝাতে যাচ্ছেন যে কোনো ধরনের অভিজ্ঞতা সংকট নেই, তাহলে কি এটাকে অর্ডার হয় না স্পিকার? ঠিক আছে, তো অভিজ্ঞতার ঘাটতিটা উনি এভাবে দেখিয়েছেন যে অন্যান্য দলের তুলনায় কম্পারেটিভলি, তার মানে এই নয় যে ওই দলের কোনো অভিজ্ঞতা নাই। আপনাদের বক্তব্য উভয়ের সাথে উভয় যথেষ্ট কন্ট্রাডিক্ট আছে, আপনি পরবর্তীতে আরো সচেতন থাকবেন, পরটি নেওয়া হচ্ছে না। তারা আমাদের দেখিয়ে যায় যেখানে অন্তঃকোন্দল আছে, কিন্তু আমি এখানে দেখিয়ে যাবো যে আমাদের থেকে যে অন্তঃকোন্দল আছে কথার কথা এর থেকে বেশি অন্তঃকোন্দল তাদের মাঝে আছে। কিভাবে আছে আমি যদি বলিয়ে যাই যে ছাত্রদলের মাঝে আপনি হাজারো গ্রুপ দেখতে পাবেন। কেউ সাহসের পলিটিক্স করে, কেউ রাকিবের পলিটিক্স করে, কেউ এদিকে গণেশের পলিটিক্স করে, কেউ এখানে হামিমের পলিটিক্স করে। তাহলে অন্তঃকোন্দলটা আসলে কার ভিতরে সবচেয়ে বেশি দৃশ্যমান? আমার ভিতরে না তাদের বিষয়? আমি যদি বামের বিষয় আসি, বামের ভিতরে হাজারো দল আছে, বামের ছাত্র ফ্রন্ট আছে, ছাত্র ফেডারেশন আছে, ছাত্র মৈত্রী আছে, ছাত্র, তো এক একজন ওদের মাঝে নিজেরই মাঝে সবচেয়ে বেশি ইন্টারকনেকশনে তারা বেশি লিপ্ত থাকে। এর থেকে বেশি আমাদের মাঝে সেটা আরো বেশি দৃশ্যমান হয়, সেখানে আমাদের বেশি অন্তঃকোন্দল বেশি দৃশ্যমান হচ্ছে না। মাননীয় স্পিকার তারা দেখিয়ে যাচ্ছে আমাদের আস্থার সংকট আছে। আস্থার সংকট আমরা কিভাবে দেখতে পারি? আস্থার সংকট আমরা একদমই, ওরা বলে যে আমাদের এখানে আস্থার সংকট, কিন্তু আমাদের এখানে আস্থার সংকটটা নাই। কেন নাই? এখানে আমরা হচ্ছে আব্দুল কাদেরকে বিশ্বাস করে যখন আমরা জুলাই গণঅভ্যুত্থানে আসতে পারি, সেই আব্দুল কাদেরকে যখন আমরা দেখতে পারি এটা নতুন একটা প্ল্যাটফর্মে সে একজন ওই গুরুত্বপূর্ণ পদে আছে, তখন কার কাছে বেশি আমি আস্থা ফিল করবো? আমি আব্দুল কাদের কাছে বেশি আস্থা ফিল করবো, নাকি আমি তথাকথিত রাকিবের কাছে বেশি আস্থা ফিল করবো, নাকি তথাকথিত হামিমের কাছে আমি আস্থা ফিল করবো, নাকি তথাকথিত আমি অন্য কারো দেশভিত্তিক কোনো সংগঠনের কোনো নিচ্ছি না তাদের কাছে বেশি আমি আস্থার সংকটটা ফিল করবো? তো এই জায়গা থেকে আমরা দেখেছি আমাদের কাছে সবচেয়ে বেশি আস্থাটা বেশি নিরাপদ, এবং আমাদের কাছেই বাক্সাসের যেসব নেতৃবৃন্দ আছে এদের কাছে আপনি সবচেয়ে বেশি কোশ্চেন করতে পারবেন, যে কোশ্চেনগুলি আপনি সব জবাবদিহিতা এবং সমালোচনার মাধ্যমে একটা পারফেক্ট আপনি এখানে প্রতিষ্ঠা করতে পারবেন। মাননীয় স্পিকার তাদের পুরো বক্তব্যের এখানে তারা অনেক কিছু বলছেন, বাট তারা যে বিকল্প যে কি করবেন সেই বিকল্পের একটা পারফেক্ট রূপরেখা তারা দেখিয়ে যেতে পারেনি। আর কি বিতর্ক পারফেক্ট রূপরেখা তারা একদমই দেখিয়ে যেতে পারেনি, এটা তাদের গ্রাউন্ড থেকে পুরোপুরি মিসিং ছিল। তারপর এখানে তারা একটা মধ্যমপন্থী বা মধ্যমপন্থী আইডিয়ার কথা বলছে, কিন্তু তার মধ্যমপন্থী আইডিয়াটার কিরকম রূপটা সেটা দেখিয়ে দিতে পারেনি আসলে, মধ্যমপন্থী আইডিয়ার রূপটা এখানে। মাননীয়
তারপরে আমরা কি দেখিয়ে যাই, আমরা এখানে দেখিয়ে যাই যে অল্টারনেটিভ দলগুলো বাক্সেসের থেকে আরো বেশি করাপ্টেড। এখানে আমরা এখানে দেখিয়ে যাই ছাত্র দল যদি হচ্ছে এখানে ছাত্র দলের একটা লেজুভিত্তিক রাজনীতির একটা ইতিহাস আছে। এর আগে আমরা হচ্ছে ছাত্র দলের ডাকসু প্যানেলে ফুল নির্বাচনে আমরা তাদেরকে বিজয় হতে দেখেছি, কিন্তু তারপরও তারা হচ্ছে জনগণের শিক্ষার্থীদের পার্সপেক্টিভ পারপাস সার্ভ করে না, তারা হচ্ছে তাদের দলীয় যে পারপাস এটা বেশি সবচেয়ে বেশি সার্ভ করে থাকে। তাহলে এদের কাছে আমার ছাত্র সংসদটা বা আমার সংসদ নির্বাচন এগুলো শিবিরের কাছে কি, শিবির হচ্ছে ইনক্লুসিভ না, এটা এক্সট্রিমিস্ট, তাদের একটা ইসলামিক আইডিওলজি যে শিবির আসলে আমাকে 12 মাসে 13 পূজা করতে দেবে না। শিবির আসলে এখানে আমাদের এটা হচ্ছে আমাদের মুসলিম বোন বা আমাদের বোনদেরকে এরা বেশি ট্র্যাক করতে পারবে না, মেয়েদেরকে নিয়ে এদের বেশি ইনক্লুসিভিটি নাই তাদের এখানে শিবির এখানে আরো বেশি এটা এক্সট্রিমিস্ট, এটা আরো বেশি এক্সট্রিমিস্ট কিভাবে, এদের শিবির স্বাধীনতার বিরুদ্ধে অনেক বড় ট্যাগিং আছে, এটা স্বাধীনতার বিরুদ্ধে ট্যাগিং থেকে তারা এখানে বের হতে পারতেছে না, তারা রকেট ট্যাগিং থেকে বের হতে পারতেছে না, তাহলে তারা কিভাবে এখানে নতুন যে সামনে যে রাজনৈতিক দল আছে এগুলোর সাথে চলে আসে। মানে এখানে আমরা কি বাম কি বলে, বাম তো আন্ডারগ্রাউন্ড পলিটিক্স এর কথা এখানে বলে, এখানে বসুতে হচ্ছে আপনাকে পরে ডিরেক্ট হচ্ছে আপনাকে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স থেকে আপনাকে নতুন করে এখানে হুমকি দেয়। তাহলে সেই জায়গা থেকে আমরা নতুন যে বিষয়টা দেখাচ্ছি সেখানে হচ্ছে আমাদের এই যে বাচ্চাকে আপনি সমালোচনা করতে পারবেন, তাদের ভুলগুলি ধরিয়ে দিতে পারবেন, তারা উইল অ্যাকসেপ্ট করে সারা সব কিছু দেবে। মানুষকে তারা বলে যে আমরা এখানে বাক্সাস আসলে আমাদের কি কি সুবিধাগুলো আমরা দেখা যেতে পারিনি। আমরা এখানে দেখাচ্ছি বাক্সাস এখানে আসার পর বিগত 6 থেকে 7 মাসে আমরা অনেকগুলি প্রোডাক্টিভ কাজ করেছি। আমরা যেমন কাজ করেছি, আমরা হচ্ছে ক্যাফেটেরিয়া নিয়ে কাজগুলি করেছি, ক্যাফেটেরিয়া কাজগুলি আমরা ভিসি বরাবর এবং প্রক্টর বরাবর স্মারকলিপি জমা দিয়েছি। আমরা হলপাড়া যে রাস্তাগুলি আছে, হলপাড়া রাস্তাগুলির প্রথম যে দাবিগুলি ছিল সেই দাবিগুলো আমাদের বাক্সাসের নেতৃবৃন্দরা প্রথমে একটা ভিসি বরাবর উপস্থাপন করেছে। মানে আমরা কি দেখতে পারি, আমরা হচ্ছে সায়েন্স লাইব্রেরিতে আমরা শিক্ষার্থীদের ফ্রিতে কম্পিউটার প্রশিক্ষণের মতো বিষয়গুলো আমরা করেছি। এই ধরনের প্রোডাক্টিভ কাজগুলো আমরা যখন করতে পারি এটা বাক্সাসকে দেওয়ার মাধ্যমে করতে পারি, কিন্তু অন্যান্য শিক্ষার্থী বান্ধব কাজগুলো করবো না। ওখানে জাস্ট পলিটিক্যাল পারপাস সার্ভ করার জন্য, ভাই পলিটিক্স সার্ভ করার জন্য আমরা যখন অন্যান্য তো এই জায়গা থেকে আমাদের কাছে সবচেয়ে বেশি ক্লিয়ার হয়েছে আমাদের এই সংসদে এই মোশনটি গৃহীত। ছাত্রলীগের একটা ডাকসু দেখছেন বা ছাত্রলীগের ডাকসুতে বা ছাত্রলীগের আমাদের গেস্টরুম কালচারগুলো আপনি দেখছেন, তার মানে ওই রকম একটা পার্টি যাদের কিনা মাদার সংগঠন আছে অলরেডি, যারা কিনা অলরেডি নিজেরা পাওয়ার না আসার আগে চাঁদাবাজি শুরু করে দিয়েছে, ওই রকম একটা পার্টির কাছে আমি ডাকসুর মতো জিনিসপত্র কেন ছাড়বো? ওই এক্সপিরিয়েন্সটা যে আবার রিপিট হবে না এটার গ্যারান্টি আমি কোত্থেকে পাবো আমি স্টিল জানি না। মানে ছাত্ররা এত ভালো ভালো আর্গুমেন্ট যেগুলো দেওয়ার ট্রাই করে, একজন দাবি শিক্ষার্থী হিসেবে যখন আমি ছাত্রলীগ এক্সপিরিয়েন্স করছি এন্ড ছাত্রদলকে আমি মোটামুটি এখনই ওই লেভেলে টেরিফিক দেখতেছি, আমি কেন ওকে দিব আমি স্টিল জানি না। আইডিওলজির যে ক্লেশটা ওরা ধরার ট্রাই করে, টোটাল 2 আর্গুমেন্টের অ্যানালাইসিস দিয়ে আমি আপনাদের বোঝানোর ট্রাই করছি কেন যে আমাদের কাছে অলরেডি একটা এক্সট্রিমিস্ট আইডিওলজি আছে, কেন হচ্ছে আপনার বিএনপির কাছে বা ছাত্রদলের কাছে অলরেডি জাতীয়তাবাদী আইডিওলজি আছে, ওদের একটা নিজস্ব আইডিওলজি থাকার পর জুলাইকে আইডিওলজি হিসেবে ধারণ করার কোনো ইনসেন্টিভ ওদের নাই। তারা জুলাইকে প্রোটেক্ট করে নিজেদের বেটারমেন্টের জন্য বাক্সাসের এই ইনসেন্টিভটা থাইকা গেছে জুলাইকে আইডিওলজি বানায় নিজের মধ্যে ধারণ করার। তার মানে জুলাইয়ের আইডিওলজি বা জুলাইয়ের স্পিরিট সবচেয়ে বেশি বাক্সাসের কাছে গেলে যাবো এটা দেখাইছি। এটার মাধ্যমে দুইটা জিনিস রিভার্ট হয়, এক জুলাইয়ের স্পিরিট কোন জায়গা থাকে, দুই আপনার বাক্সাসের আইডিওলজি নাই এই ধরনের যে ক্লেমটা করার ট্রাই করে এটা থাকে না। এবার 3 নম্বরে দেখেন ট্রান্সপারেন্সির যে আর্গুমেন্ট আমরা দেওয়ার ট্রাই করি, ট্রান্সপারেন্সির আর্গুমেন্টে টোটালি কোনো এনগেজমেন্ট আমরা পাইনি। টোটাল ডিবেটটা একটা কম্পারেটিভ ডিবেট ছিল, একটা তুলনামূলক ডিবেট। আপনি তো ওরে ভোট না দেন, আপনি ওরে ভোট দিতে চান, ওর কিছু কিছু খারাপ দিক আছে, আপনি যদি অল্টারনেটিভের বার্ডেনটা নাও নেন, এই খারাপ জিনিসগুলো কেন অনেক বেশি এক্সক্লুসিভ, ওই এক্সক্লুসিভিটি আপনাকে প্রুফ করতে হইতো, যেটা আপনারা টোটালি মোটা দাগে করতে ব্যর্থ হয়েছেন। তাহলে এবার দেখা ট্রাই করেন চেইন অফ কমান্ডের যে আর্গুমেন্টটা দেওয়ার ট্রাই করে, আমরা বিশ্বাস করি এই যে এই ধরনের যে চেইন অফ কমান্ডের জিনিসগুলা ওদের বেস্ট কেস, এই জিনিসগুলো প্রতিষ্ঠিত হইতে একদিন লাগে না। মানে আপনি ছাত্রদের যে চেইন অফ কমান্ড দেখেন, এটা ওদের বছরের পর বছর লাগে ওরা তৈরি করছে। আপনি যে ছাত্র লীগের যে চেইন অফ কমান্ড দেখেন, ওইটা তৈরি হতে বছরের পর বছর লাগছে। তার মানে আপনি যে এক্সপেকটেশনটা এখন ওদের কাছে রাখতেছেন, এই মানুষগুলো চেইন অফ কমান্ড একদিনে তৈরি হয়ে যাবে ব্যাপারটা এমনি না। তারপরেও কেন ওরা এক্সক্লুসিভ, কেন ইসলাম ওদেরকেই ভোট দিব? কারণ বাক্সাস এক্সক্লুসিভলি আমাকে ট্রান্সপারেন্সি অফার করে, বাক্সাস এক্সক্লুসিভলি আমাকে এইটা অফার করে কোন জায়গায় একদম কোন রুট লেভেলের মানুষটাও যদি ভুল করে, ওই ভুলটা ধরে দিয়ে আপনি একদম টপ লেভেল পর্যন্ত রিচ করতে পারবেন। আপনি হয়তো আপনার বাক্সাসের ছোট একটা নেতার ভুলের জন্য তাহমিদ আল মুক্তাসিরকে রিচ করতে পারেন, কিন্তু চিন্তা করেন আপনি কি ছাত্র দলের কোন নেতার ভুলের জন্য একদম টপ লেভেল পর্যন্ত রিচ করে শাস্তিটা দেওয়ার মতো হ্যাডম আপনার আছে কিনা? বা আপনি শিবিরের কোনো জিনিসের চাঁদাবাজির জন্য বা শিবিরের কোনো ভুলের জন্য আপনি ডিরেক্টলি অ্যাসেন ফরাদকে রিচ করতে পারবেন কিনা? আমরা বিশ্বাস করি এই যে বাক্সাসের কানেক্টিভিটি সাধারণ মানুষের জন্য, এই এক্সক্লুসিভিটিটার জন্যই আমি বাক্সাসকে ভোটটা দিব। কারণ বাক্সাস আমাকে ওই কানেক্টিভিটিটা অফার করে, একদম টপ লেভেলের রিচ করার ইজিয়ার জিনিসটা অফার করে, যেটা অন্য কোনো দল আমাকে কখনো অফার করে নাই। তার মানে ওরা যে আরেকটা জিনিস বলার ট্রাই করে যে ভাই আসলে যদি এখন ডাকসুদেন বাক্সাসে নির্বাচিত কেউ হয়, ও যদি কোনো ভুল করে এনসিপি তোর ব্যাকআপ দিবে। দুইটা অ্যানালাইসিস, এক এনসিপির ওই পরিমাণ পাওয়ার আছে কিনা যে ডাকসুর একজন বাক্সাস থেকে নির্বাচিত নেতা করাপশন করতে এনসিপি ওর ব্যাকআপ দিবে। আমরা বিষয় করি ওই পরিমাণ পাওয়ারই এনসিপির নাই। যদি ইভেন ওই এনসিপির ওই পাওয়ারটাও থাকে, এনসিপিকে
এনসিপি থেকে নির্বাচিত বা বাক্সাসের নির্বাচিত একজন নেতা যেগুলো করাপশন বা চালানোর জন্য জিনিসগুলো করবে, ছাত্রদল বা অন্যান্য মাদারওয়িং গুলোকে ব্যাচ করার জন্য বসে আছে, তার মানে কাউন্টার ব্যালেন্স এক্সিস্ট করে। ওদের ওয়ার্ল্ডে কেমনে করে আমার জানা নেই। থ্যাংক ইউ। শিবির ইনক্লুসিভ না, ঠিক আছে, আপনি একজন মানুষ হিসেবে আপনি যে একটা মধ্যম পন্থা আপনি ধারণ করেন সেটাও কিন্তু আপনার একটা আইডিওলজি। অর্থাৎ ঢাবি শিক্ষার্থী হিসেবে কেউ ধর্মীয় ইন্টেনসিভ নিয়ে ধর্মীয় আদর্শ ধারণ করে সে শিবিরকে দিতে পারে, অথবা অন্য কোনো দলকে দিতে পারে। সে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে সেই ছাত্র দলকে দিবে। কিন্তু আপনি এখনো পর্যন্ত বাক্সাসের যে মধ্যম পন্থা বলতেছেন সেটা আসলে আপনি কোনো ফ্রেমওয়ার্ক বা স্পষ্ট কিছু দেখিয়ে দিতে পারেননি। আপনি যে জুলাই অভ্যুত্থানকে বা জুলাইয়ের যে বিপ্লবকে সেটাকে যে আপনি বাক্সাসের কাছে একেবারে চেতনার বিক্রি করে দিচ্ছেন, যে ব্যবসাটা করতে যাচ্ছেন, সেই ব্যবসাটা আসলে ঢাবির শিক্ষার্থীরা খায় না মানুষ। এই এরা কারণ ইতিমধ্যে দেখেছে যে আওয়ামী লীগ ৭১-এর চেতনা বিক্রি করে কি করেছে। ইতিমধ্যে বাক্সাস হচ্ছে তারাই যারা জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে বিক্রি করে আঙ্গুল ফুলে কলেজ হয়েছে, বাইকের মালিক হয়েছে, যারা কিনা সরকারের রাস্তায় টাকা করতে তাদের, যাদের কিনা মানে যারা সাধারণ শিক্ষার্থীর সাথে গণমিটিং গেছে তারা এখন 5 স্টার হোটেলে তার মিটিং করে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, তাদের নৈতিকতার ভিত্তিটা কোথায়, তাদের টাকার উৎসটা কোথায়, তাদের আর্থিক লেনদেনের এই ধরনের প্রশ্ন তারা দেখাতে পারবে। নতুন একটা আন্দোলন আনার চেষ্টা করতেছে যে বাক্সাস জুলাইয়ের চেতনা বিক্রি করে, এরকম কোনো কথা তাদের পূর্ববর্তী কি হবে? বিরোধিতা করতে পারে। ওদের তো সারা বিতর্কের জিনিসটাই তো আমি এটাই দেখতেছি যে হচ্ছে বাক্সাসকে ভোট দিবে না কারণ বাক্সাস অনেক অপকর্ম করতেছে, এটাই তো ওদের বিতর্কের। হ্যাঁ, রাইট। এখন মাস্টার তারা আরেকটা জায়গায় নিজেদের মধ্যে যেভাবে অন্তর্কুণ্ডলে জড়িয়েছেন সেটা হচ্ছে এনসিপি কি তাদের মাদার অর্গানাইজেশন কিনা, এটা নিয়ে তারা যে একটা অস্পষ্ট রেখা তারা দাঁড় করিয়েছেন সেটা আসলে স্পষ্ট করাটা উচিত ছিল। সেই জায়গা থেকে আমি যদি ধরে নিই এনসিপি তাদের মাদার সংগঠন, যেহেতু এনসিপি ক্ষমতায় আসবে না সেই জন্য বাক্সাসকে ক্ষমতা দেওয়া, বাক্সাসকে ভোট দেওয়া যেতে পারে, তাহলে আমরা একই ফ্রেমে বামদের যে সংগঠনগুলো আছে সেগুলো করে দিতে পারি, একই ফ্রেমে আমরা শিবিরকেও ধরতে পারি। কারণ অনেকে আমার মতো মনে হতে পারে যে সামনের ইলেকশনে জামাত ক্ষমতায় আসবে না, তাহলে আমি শিবিরকে ক্ষমতা ডাকসলে ভোট দিতে পারি। অর্থাৎ এই যে যুক্তিগুলো আসলে মানুষ খায় না। আপনি একটা আদর্শ আপনি নিজের মধ্যে ধারণ করেন, ঢাবি শিক্ষার্থীরা যে আদর্শ মতো ভোট দিবে, আমরা মনে করি বেশিরভাগ শিক্ষার্থী বাক্সাসের বিপক্ষে যাবে, কারণ বাক্সাসকে এখনো পর্যন্ত এই ধরনের কোনো কিছু দেখাতে পারে না। এখন আপনি বলতেছেন বাক্সাস আপনি সমালোচনা করতে পারবেন। এখন আমি যদি মুরগি হয়ে যদি বলি কখনো বিড়াল এবং কুকুরের হচ্ছে কি ক্ষতি সাধন করি না, এখন কারণ আপনার ক্ষমতা নাই, আপনি পারেন না। বিগত যে 2-4-5 মাস আপনি যতটুকু পেরেছেন, চাঁদাবাজি কি কম করেছেন? এই বিগত যে 2-4-5 মাস সময় পেয়েছেন, আপনি কি কেলেঙ্কারি কম করেছেন, অর্থ কেলেঙ্কারি কি কম করেছেন? এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাতে আপনার যে জুলাইয়ের চেতনাকে বিক্রি করে এই জুলাইয়ের চেতনাকে আপনি কলঙ্কিত করতেছেন, সেই চেতনার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমি মনে করি ঢাবি শিক্ষার্থীদের উচিত বাক্সাসের বিপক্ষে যে অন্য কোনো দলকে করতে হবে। মানুষ করে ধন্যবাদ মাস্টার, আপনার মধ্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ সঞ্চালক মুজাহিদকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজ। আমরা আসলে একই মায়ের পেটের দুইটা টুইন ভাই বোন বলতে পারি আর কি, বা দুইটা ভাই বা দুইটা বোন, আমরা সবাই এক। তো আমরা একই মতাদর্শ, একই জিনিসকেই রিপ্রেজেন্ট করি আর কি ইউনিভার্সিটিতে। আজকে টপিকটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডাকসু হয়তো 2-3 মাসের মধ্যে বা আপকামিং 3-4 মাসের মধ্যে হয়ে যাবে, এবং এই ডাকসুটা হলে যেটা হয় সেটা নেতৃত্ব তৈরি হয়, সেটা শিক্ষার্থীদের চাওয়া পাওয়া অধিকার আদায় নিয়ে অনেক কিছু হয়। তো সেই জায়গাতে 2019 সালে আমার ডাকসু এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়েছিল। সেখানে আমরা দেখেছি যে ছাত্রলীগ অনেক বেশি তাণ্ডব চালিয়েছিল ক্যাম্পাসগুলোতে। সেই সময়েও ছাত্রলীগ শিক্ষার্থীদের কাছে গেছে এবং গিয়ে যে গেস্ট রুম মনোরমের নির্যাতনের কথা আপনারা শোনেন, সেটা অনেকাংশেই কমে আসছিল ডাকসু হওয়ার কারণে। তো যার ফলশ্রুতিতে এই চর্চাটা যদি থাকে, সেই 1923 সালে প্রতিষ্ঠিত হলেও এই সিস্টেমটা থাকলেও কিন্তু এটা কখনো হয়নি, মানে একদম কন্টিনিউয়াসলি এটা কনসিস্টেন্টলি কখনো হয় নাই। তো সেই জায়গাতে 19 সালের পরে আবার 6-7 বছর হয়ে গেছে, প্রায় 5-6 বছর হয়ে গেছে। তো এটা আবার নতুন করে আমাদের জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদেরকে আবার আসার সঞ্চার দেখিয়েছে। তো সেই জায়গাতে আমরা বিশ্বাস করি সুন্দর এবং যারা আসলে শিক্ষার্থী বান্ধব তাদের হাতে যদি আমাদের শিক্ষার্থীদের অধিকার এবং চাওয়া পাওয়ার নেতৃত্ব যদি গড়ে ওঠে, তাহলে এটা আমাদের জন্য, সকলের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য, শিক্ষার্থীদের জন্য কল্যাণকর বয়ে নিয়ে আসবে আর কি।